এরকম এই স্টাইলে কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনটার দিকে তাকাও, কোয়েশ্চেনটার দিকে তাকাও। এই স্টাইলে কোয়েশ্চেন থাকবে ক্লজ টেস্ট উইদাউট ক্লুজে, অর্থাৎ বলবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তার মানে সঠিক শব্দ। ওইখানে সুইটেবল বলছিল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলতেছে। ওইখানে কি বলছিল? ওইখানে সুইটেবল বলতেছিল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলতেছে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েটও একটা অ্যাডজেক্টিভ ইন ইচ গ্যাপ। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস নিয়ে টেনশনে থাকি ভাই, টেক্সচুয়াল নাকি নন টেক্সচুয়াল, টেক্সচুয়াল নাকি নন টেক্সচুয়াল। এই ক্ষেত্রে একটু আমার কথা বলতেই হবে, কারণ কথা না বললে আবার হয়তো এগুলো কমেন্ট বক্সে গিয়ে অ্যান্সার করতে হবে। প্রথম কথা হচ্ছে 2019 সাল পর্যন্ত, 2019 সাল পর্যন্ত বিফোর কোভিড-19 টেক্সচুয়াল থেকে কোয়েশ্চেন আসতো। যেমন এই কোয়েশ্চেনটা হুবহু টেক্সচুয়াল, হুবহু টেক্সট থেকে নেওয়া, হুবহু। আমরা লাস্ট যেই উইথ ক্লুজ করলাম হাকালুকি হাওর, এই হাকালুকি হাওরও হচ্ছে হুবহু বই থেকে নেওয়া। তার মানে আমরা বুঝতেই পারছি যে 19 সাল পর্যন্ত টেক্সচুয়ালের চল ছিল। এখন হঠাৎ করে 20 সালে পরীক্ষা স্থগিত, 21 সালে ইংরেজি পরীক্ষা হলো না, 22 সালে ইংরেজি পরীক্ষা হলো শর্ট সিলেবাসে, এবং 22 সালে এসে বলল এই উইদাউট ক্লুজের নন টেক্সচুয়াল থেকে কোয়েশ্চেন আসবে। আবারও বলছি, 22 সালে বলল উইদাউট ক্লুজে নন টেক্সচুয়াল থেকে কোয়েশ্চেন আসবে। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বছরের মানে তোমাদের যে ইয়াটা আছে সেখানে কি লেখা? সেখানেও লেখা নন টেক্সচুয়াল, সেখানেও ব্র্যাকেটে নন টেক্সচুয়াল লেখা। তার মানে কি ভাইয়া এগুলা প্র্যাকটিস করব না? ব্যাপারটা হচ্ছে ইউ নেভার নো। তোমাকে বলে দিছে নন টেক্সচুয়াল, কিন্তু এমনও হতে পারে পরীক্ষায় টেক্সচুয়াল থেকে চলে আসছে। তোমাকে বলে দিছে নন টেক্সচুয়াল বা আনসিন, কিন্তু পরীক্ষায় টেক্সচুয়াল থেকে চলে আসতে পারে। সো আমাদের নাই টেক্সচুয়াল নন টেক্সচুয়াল নিয়ে খুব বেশি একটা মাথা ব্যথার দরকার নেই, মাথা ঘামানোরও দরকার নেই। আমরা জাস্ট একটা জিনিসে কনফিডেন্ট থাকবো, উই শুড বি কনফিডেন্ট এনাফ টু অ্যান্সার এনি অফ দিস কোয়েশ্চেন্স। কেন? তার কারণ হচ্ছে আমি এখন সিস্টেম জানি, আমার আর সিস্টেম লসে পড়তে হবে না। এন্ড আমি যদি এখন ওয়ার্ডগুলোকে এনরিচ করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে, দ্যাট উইল বি মোর দেন এনাফ। ঠিক আছে, মনে থাকবে, দ্যাট উইল বি মোর দেন এনাফ, দ্যাট উইল বি মোর দেন এনাফ। ওকে, চলো শুরু করি। অ্যাডোলসেন্স বোঝার চেষ্টা করো। অ্যাডোলসেন্স তার মানে কৈশোরকাল, কৈশোরকালের যে কিশোর কিশোরীরা আছে তাদেরকে বোঝাচ্ছে অ্যাডোলসেন্স। তার মানে কিশোর কিশোরীরা, অ্যাডোলসেন্স কিশোর কিশোরীরা, প্লুরাল নাউন। এটা কি নাউন? এইটা প্লুরাল নাউন। আমি আবারও বলতেছি, এক্সপ্লেনেশন গুলো ভাইয়ার আর অবস্থা নাই, এক্সপ্লেনেশন গুলো বারবার লিখবো। ভাইয়া সত্যি একটু খারাপ অনুভব করছি, সো আমি চেষ্টা করব বলে দিতে, আলাদা করে হয়তো লিখতে পারবো না। যারা নোট করতেছো, যারা প্রথম থেকে নোট করতেছো, তারা অবশ্যই নোটগুলো করে ফেলবা, এটা রিকোয়েস্ট রইল ভাইয়া। তাহলে অ্যাডোলসেন্স যদি আমার প্লুরাল নাউন হয়, এইখানে প্লুরাল ভার্ব হবে। কি ভার্ব হবে? প্লুরাল ভার্ব হবে। প্রথম কথা, এইখানে কি আছে? প্রিপোজিশন আছে অন। তাহলে অ্যাডোলসেন্স ড্যাশ অন দেয়ার। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারতেছি যে অ্যাডোলসেন্সদের এখানে কোনো কিছুর উপর নির্ভর করাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কোনো কিছুর উপর নির্ভর করাকে বোঝাচ্ছে। তাহলে অ্যাডোলসেন্স মানে কিশোর কিশোরীরা কিসের উপর নির্ভর করে? তাহলে আমি এখানে রিলাই বলতে পারি। কি অ্যান্সার দিতে পারি? রিলাই। তাহলে এ নাম্বারটার অ্যান্সার আমার কি হতে পারে? রিলাই হতে পারে, অথবা ডিপেন্ড হতে পারে। কি হতে পারে? ডিপেন্ড। তাহলে অ্যাডোলসেন্স রিলাই অন বা অ্যাডোলসেন্স ডিপেন্ড অন। আচ্ছা, দেয়ার, দেয়ার শব্দটা একটা পজেসিভ প্রোনাউন। দেয়ার শব্দটা একটা কি? পজেসিভ প্রোনাউন। খেয়াল করে দেখো, এই দেয়ারের পরে প্লুরাল নাউন সব জায়গায়, এই দেয়ারের পরে প্লুরাল নাউন সব জায়গায়, প্লুরাল নাউন সব জায়গায়। খেয়াল করছো কিনা বলো, খেয়াল করছো কিনা বলো। তার মানে এই দেয়ারের পরে সব যেহেতু প্লুরাল নাউন, অ্যাডোলসেন্স মানে কিশোর কিশোরীরা, তাহলে কিশোর কিশোরীরা কমিউনিটি, স্কুল, এদের আগে কার উপর নির্ভরশীল? তুমি আমি ছোটবেলা থেকে কার উপর নির্ভরশীল? মা বাবার উপর না? আর তুমি আমি মা বাবা মিলে কি তৈরি করি? একটা ফ্যামিলি তৈরি করি না? তাহলে এইখানে কি আমরা ফ্যামিলি লিখতে পারি না? বলো, ফ্যামিলি লিখা যায়? অবভিয়াসলি লিখা যায়, কিন্তু ফ্যামিলি হচ্ছে সিঙ্গুলার নাউন। এখানে দেয়ারের পরে সবকিছু প্লুরাল আছে, নাউনগুলো প্লুরালে আছে, তাই এখানে ফ্যামিলিজ উত্তর হবে। কি উত্তর হবে?
ফ্যামিলিজ উত্তর হবে। তাহলে অ্যাডোলসেন্টস রিলাই অথবা ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটিজ, স্কুলস, হেলথ সার্ভিসেস এন্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস টু ড্যাশ আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস। এখন একটা জিনিসটা আমি বুঝে ফেলছি ভাইয়া, এইখানে যেহেতু টু আছে, এইখানে ভার্বের বেস ফর্ম বসবে। এইটা নিয়ে কেউ আমাকে আটকাতে পারবে না। বলো, কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তাহলে এই যে কিশোর কিশোরীরা এই যে এত ফ্যামিলি, কমিউনিটি, স্কুলের উপর নির্ভরশীল, কেন নির্ভরশীল, কিসের জন্য নির্ভরশীল? আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, তার মানে দক্ষতা অর্জনের জন্য। তাহলে দক্ষতা অর্জন করা, শেখা মানে কি? লার্ন করা। তাহলে টু লার্ন, টু লার্ন। আবার বইয়ে আছে টু এক্সপেরিয়েন্স, তাহলে তুমি অ্যান্সারে এক্সপেরিয়েন্সও দিতে পারো। অ্যান্সারে তুমি কি দিতে পারো? এক্সপেরিয়েন্সও দিতে পারো। তার মানে ইনফিনিটিভের ব্যবহার। কিসের ব্যবহার হলো? ইনফিনিটিভের ব্যবহার। তাহলে এটা কি মুখস্থ বলতেছি না, চিন্তা করো। আমি তোমাকে চিন্তা করানো শেখাচ্ছি, তুমি দেখো তুমি চিন্তা করতে পারো কিনা, তুমি যাচাই করো তুমি চিন্তা করতে পারো কিনা। তার মানে কিশোর কিশোরীরা নির্ভর করে তাদের ফ্যামিলি, তাদের কমিউনিটিজ, স্কুলস, হেলথ প্রোভাইডার্স মানে সার্ভিসেস and their workplaces to learn or to acquire, acquire হতে পারে, to learn, to acquire, to experience, acquire হতে পারে। ঠিক আছে, ওকে। that can dash them, কথাটা বোঝার চেষ্টা করো। that can, আমরা একটু আগে রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম, ক্লাসে যারা আসি তারা বলো, মনে আছে? একটু আগে আমরা রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম, আমি একটা ছক এঁকেছিলাম। রিলেটিভ প্রোনাউনের যেই জিনিসগুলো অবজেক্টের সাথে, যেই নাউন অ্যান্টিসিডেন্ট গুলো অবজেক্ট মানে বস্তুকে বোঝায়, সেগুলোর পরে দ্যাট বসে, রিলেটিভ প্রোনাউন বা হুইচ বসে। তাহলে এখানে এটা দ্যাট বসছে, ভালো কথা। তাহলে দ্যাটের পরে এখানে ক্যান আছে, ক্যান হচ্ছে মোডাল ভার্ব। আমি একটু আগে আমার ব্যাখ্যায় এক্সপ্লেনেশনে বললাম যে ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হতে পারে যদি, যদি সেখানে কি হয়? অ্যাক্টিভ ভয়েস হয়। খালি চোখে এটা অ্যাক্টিভ ভয়েস, এটা কোনো প্যাসিভ ভয়েস না। তার মানে দ্যাট ক্যান ড্যাশ দেম, দ্যাট ক্যান হেল্প দেম। আমরা কি লিখতে পারি? দ্যাট ক্যান হেল্প দেম। এখন তোমার যদি ভোকাবুলারি একটু স্ট্রং হয়, তুমি হয়তো অ্যাসিস্ট শব্দটাকে ইউজ করবা। ফুটবলে ইউজ করে, ফুটবল খেলা ইউজ করে। লিওনেল মেসি, লিওনেল মেসি সবচেয়ে বেশি হেল্প করেছে, অ্যাসিস্ট করেছে, জানো, বর্তমান ফুটবলারদের মধ্যে। তো এই যে অ্যাসিস্ট, ঠিক আছে, তাহলে হেল্পও বলতে পারো, অ্যাসিস্টও বলতে পারো। তাহলে দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ, খুবই ইম্পর্টেন্ট। টু কোপ উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া। টু কোপ উইথ মানে কি? কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, ঠিক আছে, ঠিক আছে। টু গেট অ্যালং উইথ, টু কোপ উইথ মানে টু গেট অ্যালং উইথ, টু কোপ উইথ মানে টু গেট অ্যালং উইথ, ওকে। তাহলে হেল্প দেম টু কোপ উইথ দ্য ড্যাশ দে ফেস। তারা কি ফেস করে বলো তো? তারা কি ফেস করে? তারা ইনসিকিউরিটিস ফেস করে, তারা প্রেসার ফেস করে, ডিফিকাল্টিস ফেস করে, প্রবলেমস ফেস করে। তাহলে দুনিয়ার যত নাউন আছে তুমি বসো, দুনিয়ার যত প্রকারের নাউন আছে, তাহলে দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ দ্য সিচুয়েশনস, প্রেসারস, প্রবলেমস, কত কিছু বসানো যায়। প্রবলেমস দিলাম, সবচেয়ে কমন, সবাই ইউজ করবে এটা। টু দ্য প্রবলেমস দে ফেস অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন। খেয়াল করো, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, টু মেক এ সাকসেসফুল ট্রানজিশন মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় আসা সাকসেসফুলি। ট্রানজিশন ফ্রম ড্যাশ টু অ্যাডাল্টহুড, তাহলে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, কারণ এর মাঝখানে হচ্ছে এই সময়টা, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। বলো এই সেন্টেন্সটা বুঝছো কিনা? বলো, বলো। না বুঝলে বলো ভাই, আবার ব্যাখ্যা করব। না বুঝে মুখস্থ করব না, শিখবো, কন্ডিশনের সাথে মানিয়ে নিব। তাহলে আমরা লিটন দাসের মতো একজন পরিপূর্ণ খেলোয়াড় হতে পারবো। হ্যাঁ, মানে আমরা অ্যাথলিটদেরকে কেন এত উদাহরণ দেই, কেন এত এক্সাম্পল দেই, মানে কথার কথা, মানে অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু পরিশ্রমটাকে কাজে লাগতেছে কিনা দেখার চেষ্টা করি সাথে সাথে। এটা আমাদের একটা বদ অভ্যাস বা বাজে অভ্যাসও বলতে পার। সো আলটিমেটলি অ্যাথলিটরা পরিশ্রম করে। মাইকেল ফেলপস কি করছিল? যে এক অলিম্পিক প্রতিযোগিতায় প্রায় 8টা মেডেল জিতছিল, যেটা কিনা কাইন্ড অফ অকল্পনীয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আসলে তুমি যখন
পরিশ্রম করো, তো এই পরিশ্রমটা কথা বলা উচিত, সেই পরিশ্রমটার ফলাফল তোমার দেখা উচিত, তাহলে তুমি কনফিডেন্স পাবা, তাহলে তোমার গ্রোথটা ভালো হবে। ঠিক আছে, ওকে, গট ইট, ভেরি গুড। চলো তাহলে আসো, তাহলে টু কোপ উইথ দ্য প্রবলেমস দে ফেস এন্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তারপরে কি বলছে? প্যারেন্টস, কি বলেছে? প্যারেন্টস মেম্বার্স, খেয়াল করো, প্যারেন্টস মেম্বার্স ড্যাশ দ্য কমিউনিটি, তার মানে অফ দ্য কমিউনিটি, কোনো কিছু হতে থেকেছে, কোনো কিছু হতে থেকেছে, তার মানে এটা কি কোনো কিছুর, কমিউনিটির হতে, তাহলে প্যারেন্টস মেম্বার্স অফ দ্য কমিউনিটি, অর্থাৎ কমিউনিটির প্যারেন্টস আছে, মেম্বার্স আছে, সার্ভিস প্রোভাইডার্স আছে, এন্ড ড্যাশ ইনস্টিটিউশনস, এন্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস। কেন? কারণ ইনস্টিটিউশনস হচ্ছে নাউন। এখন তুমি ভ্যারিয়াস না বলে এডুকেশনালও বলতে পারো। কি বলতে পারো? এডুকেশনাল, স্ট্রেট ফরওয়ার্ড, এডুকেশনাল। ঠিক আছে, এডুকেশনাল একটা অ্যাডজেক্টিভ, তাহলে এডুকেশনাল অ্যাডজেক্টিভ, এডুকেট হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে তোমার এডুকেশন হচ্ছে নাউন। হ্যাভ দ্য ড্যাশ টু প্রমোট, হ্যাভ দ্য, তাহলে হ্যাভ দ্য, দায়ের পরে এখানে নাউন বসবে। কি নাউন বসবে বলো? হ্যাভ দ্য ড্যাশ টু বোথ প্রমোট অ্যাডোলসেন্ট ডেভেলপমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমাকে বলো তো কি হতে পারে এখানে, বলো, আমি একটু কমেন্ট দেখবো, একটু কমেন্ট দেখবো, একটু কমেন্ট দেখবো। ভেরি গুড, কমেন্ট দেখবো, দ্রুত দ্রুত বলো কি হতে পারে, দ্রুত বলো কি হতে পারে। তাদের কি আছে এখানে বলা হচ্ছে, তাদের কিছু একটা আছে, সেই জিনিসটা কি? সেই কিছু একটা কি বলো, সেই কিছু একটা কি? কমেন্ট আসতেছে না, তার মানে কি নিস্তেজ হয়ে গেলাম? নিস্তেজ হয়ে গেলে হবে রে বাবা। ওকে, ভেরি গুড, এই তো, এই তো। তার মানে এইখানে একটা ট্রিক আছে। ট্রিকটা কি? যে এতক্ষণ তো আমরা প্রথম লাইনে পড়লাম যে অ্যাডোলসেন্টস যারা, কিশোর কিশোরীরা, তারা কিভাবে ডিপেন্ড করে, তারা কিভাবে শিখতে পারে। এখন হচ্ছে এই যে প্যারেন্টস মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স এন্ড এডুকেশন ইনস্টিটিউশনস হ্যাভ দ্য ড্যাশ টু বোথ প্রমোট, তার মানে হ্যাভ দ্য ডিউটি টু, ডিউটি টু অথবা রেসপন্সিবিলিটি টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিখে রাখো, ডিউটি টু বা রেসপন্সিবিলিটি টু, ডিউটি বা রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি হচ্ছে একটা নাউন, রেসপন্সিবিলিটি একটা নাউন, এবং আলটিমেটলি এটার অ্যাডজেক্টিভ হচ্ছে রেসপন্সিবল, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে রেসপন্সিবল, মনে থাকে যেন। ওকে, ঠিক আছে, তাহলে ডিউটি টু বোথ প্রমোট অ্যাডোলসেন্ট ডেভেলপমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট এন্ড টু ইন্টারভিন, টু ইন্টারভিন, আবারও সেই কি, আবারও সেই আমার ইনফিনিটিভ, এন্ড টু ইন্টারভিন ড্যাশ ওয়েন প্রবলেমস অ্যারাইজ, তার মানে এখানে একটা অ্যাডভার্ব বসাই দাও, অ্যাডভার্ব, দ্যাটস ইট। বলো কি হবে? টু ইন্টারভিন কি হবে? প্রপারলি, প্রপারলি বসাতে পারো, ঠিক আছে, ঠিক আছে, প্রপারলি বসাতে পারো, ইফেক্টিভলি বসাতে পারো, এই শব্দগুলো আমরা শিখেছি আজকের ক্লাসে। প্রপারলি হতে পারে, প্রপারলি অথবা ইফেক্টিভলি। তাহলে দেখছো ঘুরে ফিরে একই নিয়ম, ঘুরে ফিরে একই নিয়ম, ঘুরে ফিরে একই নিয়ম। ওয়াইজলিও হতে পারে, ওয়াইজলিও হতে পারে, ভেরি গুড। এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলিটা একটু বেশি কঠিন হয়ে যায়, এক্স্যাক্টলিটা আই গেস না বসাই, বাট প্রপারলি, তারপরে হচ্ছে ওয়াইজলি হতে পারে, ঠিক আছে, ওয়াইজলি হতে পারে। ওকে, নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান, দ্য পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান হ্যাজ অলওয়েজ বিন এ ড্যাশ ওয়ান। বোঝার চেষ্টা করো, দ্য পার্সোনা, এখানে দ্য পার্সোনা বলতে ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? ক্যারেক্টারকে বা ইনফ্লুয়েন্সকে বোঝানো হচ্ছে। তাহলে দ্য পার্সোনা, পার্সোনা একটা নাউন। দ্য পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান হ্যাজ অলওয়েজ বিন, সব সময়, অলওয়েজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে হ্যাজ অলওয়েজ বিন V3, তাহলে হ্যাজ অলওয়েজ বিন আ ড্যাশ ওয়ান, তার মানে এ আর্টিকেল, এখানে অ্যাডজেক্টিভ, এখানে নাউন থাকার কথা, এখন আছে প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, কোনো সমস্যা নাই, নাউনের মতোই কাজ করবে, কারণ প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। তাহলে দ্য পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান হ্যাজ অলওয়েজ বিন এ ড্যাশ ওয়ান, কেমন ছিল সেটা?
গুরুত্বপূর্ণ ছিল। তাহলে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বারবার আসতেছে, বারবার, লেট মি টেল ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, বারবার গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাহলে সিগনিফিক্যান্ট ওয়ান আমরা কি লিখতে পারি? সিগনিফিক্যান্ট ওয়ান কি লিখতে পারি? সিগনিফিক্যান্ট ওয়ান। দেখছো বারবার আসতেছে সিগনিফিক্যান্ট ওয়ান। ইট হ্যাজ অফেন ফাউন্ড ড্যাশ স্পেস অ্যান্ড ক্লোজ ট্রিটমেন্ট ইন লিটারেচার। তার মানে এটা প্রায়ই পেয়ে থাকতো। ইট হ্যাজ এই পেশাটা, অফেন ফাউন্ড, তার মানে অফেন মানে একটা অ্যাডভার্ব, ফাউন্ড ভার্ব, অফেন ফাউন্ড ড্যাশ স্পেস। তার মানে দেখো এখানে স্পেস হচ্ছে নাউন, খেয়াল করো এন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রিটমেন্ট হচ্ছে নাউন, তাহলে অফকোর্স এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। বলো বুঝছো কি বুঝো নাই? দ্রুত বলো, দ্রুত বলো, বুঝছো কি বুঝো নাই? তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে ইট হ্যাজ অফেন ফাউন্ড ড্যাশ স্পেস, গুরুত্বপূর্ণ জায়গা, তার মানে ইম্পর্টেন্ট স্পেস। Important space and close treatment in literature and other dash, in other, তাহলে বলো in literature and other dash, other কি বলো, other কি হতে পারে? literature and other arts। আবার আবার বলবো, আচ্ছা আবার আবার ব্যাখ্যা করতেছি, আবার ব্যাখ্যা করে দিচ্ছি, যারা বুঝো নাই তাদের জন্য আবার বুঝাচ্ছি। দেখো দি পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান, এখানে পার্সোনাটা একটা নাউন, পার্সোনা দিয়ে মূলত ট্রাফিক পুলিশম্যানের যে অরাটা, তার যে ভাইভটা, তার যে অবস্থানটা, সেটা বোঝানো হয়েছে। তাহলে দি পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান হ্যাজ অলওয়েজ বিন, সব সময় রয়েছে। এই হ্যাজ এর পরে অলওয়েজ হচ্ছে একটা কি? এই অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কেন লিখছি? এটা কিন্তু অ্যাডভার্ব, এটা কি হবে? এটা অ্যাডভার্ব, মুখে বলতেছি একটা, রোজায় ধরছে না? তাহলে অলওয়েজ বিন, বিন হচ্ছে V3, আর ড্যাশ ওয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই ওয়ানটাকে আমরা প্রোনাউন বলি, ইনডিফিনিট প্রোনাউন। তাহলে সিগনিফিক্যান্ট ওয়ান, তাৎপর্যপূর্ণ। আচ্ছা, ইট হ্যাজ অফেন ফাউন্ড, এটা প্রায়শই পেয়েছে। আমরা কিন্তু দেখি যে যারা কবি সাহিত্যিক আছে তারা বিভিন্ন টপিক সম্পর্কে লেখে, তার বিভিন্ন ঘটনাকে তারা আলোড়ন করে তুলে ধরে, ঠিক আছে? তো ইট হ্যাজ অফেন ফাউন্ড ইম্পর্টেন্ট স্পেস বা ইট হ্যাজ অফেন ফাউন্ড আ প্লেস, এই যে এইভাবে লেখা যায়, দেখ ইট হ্যাজ অফেন ফাউন্ড, কিভাবে হলো? হ্যাজ অফেন অ্যাডভার্ব V3, তাহলে ইট হ্যাজ অফেন ফাউন্ড আ প্লেস, এই যে প্লেস, এই প্লেস মানে জায়গা, একইভাবে ইম্পর্টেন্ট স্পেস এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গাকে বোঝাচ্ছে, অবস্থানকে বোঝাচ্ছে। তাহলে ইট হ্যাজ অলসো ফাউন্ড আ ইম্পর্টেন্ট স্পেস অ্যান্ড ক্লোজ ট্রিটমেন্ট, কেন এখানে অ্যাডজেক্টিভ হলো সেটার ব্যাখ্যা তো দিলামই, ইন লিটারেচার অ্যান্ড ইন আদার আর্টস, তার মানে অন্যান্য যে কলার যে শাখাগুলো আছে সেখানেও পেয়েছে। বিসাইডস দ্য মেনি পয়েমস, বিসাইডস তাছাড়াও, দ্য মেনি পয়েমস, এই যে মেনি, মেনিটা এখানে কাইন্ড অফ ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। অ্যাবাউট দিস ড্যাশ ক্যারেক্টার, অ্যাবাউট দিস ড্যাশ ক্যারেক্টার, তাহলে দিস হচ্ছে আমার একটা কি? সিঙ্গুলার, দিস হচ্ছে আমার একটা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এরপরেও অ্যাডজেক্টিভ বসে এবং তারপরে নাউন বসে। তাহলে বলো কি হবে? যে বিসাইডস দ্য মেনি পয়েমস অ্যাবাউট দিস ড্যাশ ক্যারেক্টার, পিকুলিয়ার ক্যারেক্টার হতে পারে, ভেরি গুড, এটা কি হতে পারে? পিকুলিয়ার হতে পারে, ফ্যাসিনেটিং হতে পারে, ইন্টারেস্টিং হতে পারে। সো আমি সবসময় বলি এটা ইন্টারেস্টিং দিতে, ইন্টারেস্টিং, তবে বই পুস্তকে ফ্যাসিনেটিং শব্দটা বেশি দেওয়া, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং দুইটাই সহজ। তার মানে ইন্টারেস্টিংও বলতে পারো, ফ্যাসিনেটিংও বলতে পারো। তাহলে দ্য মেনি পয়েন্টস অ্যাবাউট দিস ইন্টারেস্টিং বা ফ্যাসিনেটিং ক্যারেক্টার, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান ড্যাশ ওয়ার দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ এ ট্রাফিক পুলিশম্যান। তার মানে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান মুভি, ওয়ান মুভি ওয়ার দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ এ ট্রাফিক পুলিশম্যান। চিন্তা করা যায়, চিন্তা করা যায় যে অ্যাটলিস্ট একটা মুভি আছে যেখানে কিনা ট্রাফিক পুলিশম্যান হচ্ছে মেইন ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে, মেইন ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে। বুঝতে পেরেছো? ওকে ওকে, হ্যাঁ। তারপরে আসো, বলেছে ইন 1963 সালে গ্রিক ফিল্ম মেকার ফিলিপোস ফাইলেক্টাস মেড দিস ফিল্ম ড্যাশ মাই ব্রাদার। কথাটা বুঝছো? মেড দিস ফিল্ম ড্যাশ মাই ব্রাদার। এখন
একটা গ্রিক ফিল্ম ছিল যার নাম ছিল ফিলিপ্পোস, মানে যার নাম ছিল মাই ব্রাদার, যেটা কিনা বানিয়েছিলেন, মেকার ছিলেন ফিলিপ্পোস ফাইলেক্টাস। তিনি মূলত এটা নাম দিয়েছিলেন। তাহলে কাউকে নাম ধরে ডাকা, আমি একটু আগে পড়িয়েছিলাম নেমড, নেমড। যদি কোনো কিছুকে তুমি না ডেকে অন্য কেউ ডাকে সেটাকে কল্ড, সেটাকে প্রকাশ করবা কল্ড। আর যেটাকে তুমি ডাকতেছো বা তুমি পড়তেছো, যে তুমি বলতেছো এটাকে, তখন তুমি নেমড বলবা। মনে থাকবে? তাহলে কখন কল্ড আর কখন নেমড ব্যবহার করব, ঠিক আছে? যেমন শি ওয়াজ কল্ড অমুক বাই হিম, ঠিক আছে? আবার হি মেড দিস ফিল্ম নেমড মাই ব্রাদার, সে এই ফিল্মটা তৈরি করেছিল যার নাম হচ্ছে মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। ইট ফিচার্ড আ স্লাইটলি ড্যাশ ট্রাফিক পুলিশ। এ স্লাইটলি হচ্ছে ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার। ডাউন টোনার আমরা গতকালকে ক্লাসে পড়েছি, এক ধরনের ডাউন টোনার বা অ্যাডভার্ব, আলটিমেটলি অ্যাডভার্ব। তাহলে আ স্লাইটলি ড্যাশ ট্রাফিক পুলিশ, আ স্লাইটলি ম্যাড ট্রাফিক পুলিশ। ম্যাড অ্যাডজেক্টিভ, ভাইয়া ম্যাড দিব না, ম্যানিক দাও। ম্যাড না দিলে ম্যানিক দাও। কি দাও? ম্যানিক দাও, ঠিক আছে? ট্রাফিক পুলিশ। অ্যান্টনিস পিক্রোখোলোস, who is utterly dash to service and duty, applies the traffic dash with unyielding dash. তার মানে এই ম্যাড বুঝছো কিনা আগে বলো, ম্যানিক বা ম্যাড পর্যন্ত বুঝছো কিনা বলো, ঠিক আছে? আচ্ছা, তার মানে ইট ফিচার্ড, ইট কোনটা? ওই মুভিটা। ইট কোনটা? ওই মুভিটা। মনোযোগ দিয়ে শোনো, ইট হচ্ছে ওই মুভিটা। ওই মুভিটা ফিচার করেছিল আর স্লাইটলি আর্টিকেল প্লাস অ্যাডভার্ব মানে ডাউন টোনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আর স্লাইটলি ম্যাড ট্রাফিক পুলিশ বা স্লাইটলি ম্যানিক ট্রাফিক পুলিশ অ্যান্টনিস পিক্রোকোলোস, হু ইজ আটারলি, আবারও অ্যাডভার্ব, আটারলি ড্যাশ টু সার্ভিস। তার মানে আটারলি ডিভোটেড টু সার্ভিস, utterly devoted to service, ঠিক আছে? devoted to service and duty, and applies the traffic dash, and applies the traffic rules, applies the traffic rules অথবা কোড অফ কন্ডাক্ট থেকে শুধু কোড কে নিয়ে আসো, ট্রাফিক রুলস অথবা applies the traffic code with unyielding, unyielding একটা অ্যাডজেক্টিভ, এখন একটা নাউন বসাইতে হবে। তার মানে এটা বোঝায় সে এমনই একটু পাগল, এমনই একটু ম্যানিক টাইপের ট্রাফিক পুলিশ ছিল যে সে পাগলের মতো সে তার ডিউটিকে পছন্দ করত এবং সে নিজের ডিউটিটাতে একদম বুঁদ হয়েছিল। হি ওয়াজ ডিভোটেড টু দ্য ডিউটি এন্ড অলসো হি অ্যাপ্লাইড দ্য ট্রাফিক রুলস উইথ আনইয়েল্ডিং পাওয়ার। কি করেছিল? আনইয়েল্ডিং পাওয়ার অথবা সিভিয়ারিটিও দিতে পারো, একটু কঠিন লাগবে, হ্যাঁ এইখানে শব্দগুলো একটু কঠিন এবং এরকম দু একটা আসতে পারে পরীক্ষায়। সো অস্বাভাবিক হওয়ার কিছু নাই, এগুলো স্বাভাবিক। প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বিপদ আছে, প্র্যাকটিস না করলে কি আছে? বিপদ আছে কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে দেখো সিভিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, সিভিয়ারিটি হচ্ছে নাউন, আজকের ক্লাসেই পড়েছি, ঠিক আছে? হ্যাঁ আমি জানি তো কঠিন তো লাগবে না। উইল দিব না, উইল দিব না। উইল কেন দিব? উইল দেওয়া যাবে না, উইল দেওয়া যাবে না। তাহলে দেখো সব তো সহজ মানে হবে বা সব সহজ করাবো সেটাও না। মাঝে মাঝে শব্দ খুঁজে পাওয়া যাবে না, মাঝে মাঝে মনে হবে আরে আমি তো এই কনটেক্সটটাই বুঝতেছি না, আমি তো এই ধরনটাই বুঝতেছি না, আল্লাহ আমি কি উত্তর দিব। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই সব শেষ। ভয় না পেয়ে প্রশ্নের মোকাবেলা করতে হবে এবং বুঝে বুঝে উত্তর করার একটা প্রবণতা বা একটা টেন্ডেন্সি তৈরি করা শিখতে হবে। আমি যদি বুঝে পড়তে পারি তবেই আমি রাজা, না বুঝে পড়ে কেউ কোনোদিন রাজা হতে পারে নাই, ঠিক আছে? সো এক দুইটা না 10টাও কঠিন লাগতে পারে, 20টাই কঠিন লাগতে পারে, কিন্তু সেই কঠিনকে জয় করতে হবে। সেই কঠিনটাকে আলটিমেটলি কি করতে হবে? সহজ করার চেষ্টা করতে হবে। সব ওয়ার্ড সবার মনে থাকবে না, আমারও হয়তো মনে নাই, কিন্তু আমি যদি প্র্যাকটিস করি, ডিফারেন্ট একটা মুড বা ডিফারেন্ট একটা শেপে চলে আসি, তাহলে ইজিলি কিন্তু এগুলোকে শেষ করা যায়। বুঝতে পেরেছ? কথাটা মনে রেখো, ইজিলি শেষ করা যায়। ওকে, ইয়েস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান দেখো, খুবই ইম্পর্টেন্ট। রোড অ্যাক্সিডেন্ট,
খুবই ইম্পর্টেন্ট। রোড অ্যাক্সিডেন্ট তোমাদের প্যারাগ্রাফ আসে, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, আচ্ছা সরি এটা রোড অ্যাক্সিডেন্ট না, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি প্যারাগ্রাফ আসে তখন কি লিখবা, কি লিখবা বলো? কি লিখবা বলো? আচ্ছা কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন রাজশাহীতে চলে গেছে, টাইপিং ভুল করছে মনে হয়, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। তোমরা বই খুলে বসে আছো না, বই খুলে উত্তর দিও না বাবা, বই খুলে উত্তর দিও না, প্রয়োজনে উত্তরই না পারি, জিরো পাই, সমস্যা নাই, জিরো পাই, কিন্তু বই খুলে উত্তর না দেই প্লিজ, রিকোয়েস্ট প্লিজ। ওকে, ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে। তাহলে দেখো রিসেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিসেন্ট একটা কি, রিসেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এন্ড আলটিমেটলি রিসেন্টলি একটা অ্যাডভার্ব, রিসেন্টলি একটা অ্যাডভার্ব। তাহলে দেখো ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস। আগেই বলেছি দেয়ারের পরে এখানে ভার্বটা নির্ভর করে অনেক কিছুর উপর। প্রথম জিনিসটা কি, প্রথম জিনিসটা হচ্ছে নাউনের উপর। তাহলে এই যে নাউনটা প্লুরাল আছে, তাই অফকোর্স এখানে হ্যাভ বসেছে। তাহলে দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস, তাহলে মেনি হচ্ছে একটা ডিটারমিনার, অ্যালার্মিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর আলটিমেটলি রিপোর্টস হচ্ছে প্লুরাল নাউন। তাহলে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস দ্যাট ওয়ার্ল্ডস ক্লাইমেট, তার মানে পৃথিবীর যে জলবায়ু, পৃথিবীর জলবায়ু, ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং আ সিগনিফিক্যান্ট চেঞ্জ, অর্থাৎ পুরো পৃথিবীর যে জলবায়ু সেটা যাচ্ছে, যেটা ভিতর দিয়ে যাচ্ছে, কিসের ভিতর দিয়ে, একটা সিগনিফিক্যান্ট চেঞ্জের ভিতর দিয়ে, একটা তাৎপর্যময় পরিবর্তনের মধ্য দিয়ে, একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে। বুঝছো কি বুঝো নাই বলো প্রথম লাইনটা? অল দিজ রিপোর্টস, রিপোর্টস যেহেতু প্লুরাল তাই এর আগে দিজ বসছে, অল দিজ রিপোর্টস প্রোভাইড, তাহলে রিপোর্টস প্লুরাল হলে এই প্রোভাইডও প্লুরাল, এই প্রোভাইডও কি প্লুরাল। তাহলে অল দিজ রিপোর্টস প্রোভাইড, কি প্রোভাইড করে ভাইয়া, কি প্রোভাইড করে, ড্যাশ এভিডেন্স। তাহলে এভিডেন্সটা কি, এই এভিডেন্সটা হচ্ছে নাউন। এই কমেন্টে অ্যান্সার লেখো, অ্যান্সার লিখো, ঠিক আছে, অ্যান্সার লিখো। তাহলে আমরা কি শিখেছিলাম দেখো, এই যে ব্যাপারগুলো, এভিডেন্স যদি নাউন হয় তাহলে আমরা একটা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এনাফ প্লাস নাউন। বলো মনে আছে? এনাফ প্লাস নাউন, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস এনাফ, প্লাস কি এনাফ, ঠিক আছে, প্লাস হচ্ছে এনাফ। তাহলে আমরা কি এনাফ এভিডেন্স লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে প্রোভাইড যথেষ্ট এভিডেন্স, এনাফ এভিডেন্স ড্যাশ ওয়ার্ল্ডস টেম্পারেচারস আর ইনক্রিজিং ডে বাই ডে। তার মানে অল দিস রিপোর্টস, এই রিপোর্টগুলো প্রোভাইড করে মানে যোগান দেয়, এনাফ এভিডেন্স যথেষ্ট পরিমাণের সাক্ষ্য দেয়, that world's temperatures are increasing day by day, যে ওয়ার্ল্ডের তাপমাত্রা প্রতিদিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজিং ডে বাই ডে। ইনক্রিজিং ডে বাই ডে মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা, ইনক্রিজিং ডে বাই ডে মানে গ্র্যাজুয়াল ইনক্রিজ। বলো ইনক্রিজিং ডে বাই ডে মানে গ্র্যাজুয়াল ইনক্রিজ, মানে ধীরে ধীরে বাড়তেই থাকা। দিস ইনক্রিজ ইন গ্লোবাল ড্যাশ ইজ কজড ড্যাশ ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে দিস ইনক্রিজ, এখানে ইনক্রিজটা সিঙ্গুলার তাই তার আগে সিঙ্গুলার, এই যে আলটিমেটলি এখানে আর প্রোনাউন নাই, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে দিস ইনক্রিজ ইন গ্লোবাল ড্যাশ ইজ কজ ড্যাশ ইনক্রিজ, তার মানে কি গ্লোবাল কি বলো, গ্লোবাল টেম্পারেচারে, অর্থাৎ গ্লোবাল টেম্পারেচার। আমরা তো আলোচনা করতেছি হচ্ছে কি নিয়ে, আমরা আলোচনা করতেছি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। তাহলে টেম্পারেচার শব্দটা বারবার আসবে, টেম্পারেচার শব্দটা 100 বার আসবে। তাহলে দিস ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার কিভাবে বুঝলাম, এই গ্লোবাল হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্লোবাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে গ্লোবাল টেম্পারেচার
ওকে, ইজ কজড, কি বলেছে, ইজ কজড ড্যাশ ইনক্রিজড অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য আর্থ। এইটুক তো বুঝছো, অন দ্য আর্থ, এইটুক বুঝছো কিনা বলো, এইটুক বুঝছো কিনা, অন দ্য আর্থ বুঝছো কিনা বলো। আচ্ছা, অন দ্য আর্থ এইটুক বুঝছো আমি জানি। তাহলে ইজ কজড বাই ইনক্রিজড অ্যামাউন্টস অফ, কারো মাধ্যমে, কারো দ্বারা হলে বাই, কারো মাধ্যমে বা কারো দ্বারা হলে কি হয়, বাই হয়। তাহলে সেন্টেন্সটার দিকে তাকাও, কি বলেছে, অল দিজ রিপোর্টস, এই রিপোর্ট সমূহ, প্রোভাইড তার মানে যোগান দেয়, এনাফ এভিডেন্স মানে যথেষ্ট প্রমাণ, প্রমাণাদি, দ্যাট ওয়ার্ল্ডস টেম্পারেচার পৃথিবীর তাপমাত্রা সমূহ আর ইনক্রিজিং ডে বাই ডে, প্রতিদিন বাড়তেছে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি। দিস ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার ইজ কজড বাই ইনক্রিজড অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড অন দ্য আর্থ। তার মানে এই যে গ্লোবাল টেম্পারেচারের এই ইনক্রিজটা, এইটা মূলত কার দ্বারা ঘটতেছে, বাই ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অন দ্য আর্থ, আর্থের সারফেসে। মোস্ট ক্লাইমেটোলজিস্ট ড্যাশ দ্যাট, তার মানে তারা অবশ্যই কি দিছে, তারা অবশ্যই আগে বলেছে। সো এখন যখন বলেছে ক্লাইমেটোলজিস্টরা, তাহলে আমরা এটা বলতে পারি কি, যে আলটিমেটলি তারা এটা বিলিভও করে। তার মানে মোস্ট ক্লাইমেটোলজিস্ট বিলিভ দ্যাট, তারা এটাকে বিশ্বাস করে যে, ঠিক আছে, বিলিভ দ্যাট গ্রিন হাউস ইফেক্ট, খেয়াল করো এই ইফেক্ট কিন্তু একটা নাউন, এফেক্ট একটা ভার্ব, ইফেক্ট একটা নাউন, এফেক্ট একটা ভার্ব, ঠিক আছে। তাহলে দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য লাইকলি ড্যাশ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। তার মানে এটা কি হবে বলো, ইজ দ্য লাইকলি ড্যাশ, এটা আলটিমেটলি এই গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণ, লাইকলি কজ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হতে পারে, আলটিমেটলি আচ্ছা, বিলিভ বানানটা ঠিক করি আমরা, বিলিভ বানানটা ঠিক করি, এই যে, ওকে, greenhouse effect is likely dash of the global warming, is the likely cause of the global warming. Okay, it may harm, possibilities, may modal verb, it may harm human beings seriously, এটা মনুষ্য জাতিকে খুব বাজেভাবে ক্ষতি করতে পারে। This could catastrophically dash mankind's dash to grow food, তার মানে টেম্পারেচার যদি এভাবে বাড়তে থাকে, আলটিমেটলি এটা টেক কেয়ার করা না হয়, তাহলে দিন শেষে মানুষ ডিস্ট্রয় হয়ে যাবে, তাদের অ্যাবিলিটি কমে যাবে। তাহলে ক্যাটাস্ট্রফিক্যালি আমরা বলতেছি দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস ম্যানকাইন্ডস, ঠিক আছে, ম্যানকাইন্ডস ড্যাশ টু গ্রো ফুড, তাহলে মানুষের যে অ্যাবিলিটিটা আছে সেটা কমে যাবে, কারণ প্রকৃতি তার সহায় হবে না। বুঝতে পারছো? তাহলে ম্যানকাইন্ডস অ্যাবিলিটি, মানুষের অ্যাবিলিটি, ঠিক আছে, অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন, অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন, অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন। সো পড়া কিন্তু ইটস নট দ্যাট ইজি। মুখস্থ উত্তর লেখা এক জিনিস, বইয়ের থেকে উত্তর বলে ফেলা এক জিনিস, কিন্তু দিন শেষে বুঝে বুঝে পড়তে পারাটা আরেক জিনিস। সো আমি আবারও বলবো, চিন্তা করা শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমরা যত বেশি চিন্তা করতে শিখবো, যত বেশি টপিক আমরা পড়বো, তত ভালো আমরা এগুলো অ্যান্সার করতে পারবো, এগুলো আমাদের তত ভালো করে অ্যান্সার করার অ্যাবিলিটি তৈরি হবে। বুঝতে পেরেছো?